কুমিল্লার ১৪ গ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আমাদের জানাবেন যে পানি কি কিছুটা কমেছে কিনা, আর আরেকটি বিষয় জানতে চাই, দুর্গতরা ত্রাণ ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, যোগাযোগ ব্যবস্থা এবং যানবাহন চলাচলের ব্যবস্থা কি কোনো রকম উন্নতি হয়েছে কিনা? সেটি হচ্ছে পানি খানিকটা কমছে, কিন্তু সব এলাকায় আসলে পানি পুরোপুরি নামেনি। বিশেষ করে আমরা কুমিল্লার ১৪ গ্রামের যে ইউনিয়নটাতে অবস্থান করছি, বাতিশায়, এই এলাকার মানুষজন বলছিলেন যে এলাকায় সচরাচর পানি ওঠেই না। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ফলে এই পানিটা এবার ওঠাটাই একটা বড় ঘটনা, এবং এখানকার যারা মুরব্বী, বিশেষ করে যাদের বয়স ৬০, ৭০, ৫০, তারাও বলছিলেন যে তারা তাদের জীবদ্দশায় এমনকি পাকিস্তান আমলেও এই পরিমাণ পানি দেখেননি। ফলে এই পানি নামতে যে সময় লাগবে সেটি তারাও বুঝছেন। আপনি যদি দেখেন যে পুরো এলাকাটাই কিন্তু একেবারে প্লাবিত হয়ে আছে, এবং সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় যে সংকটটি তৈরি হয়েছে সেটা হচ্ছে ৩ দিন ধরে কোনো ধরনের বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই মানে হচ্ছে তাদের মোবাইলে চার্জ দেওয়ারও সুযোগ নেই। ফলে যোগাযোগ বিচ্ছিন্নতা একটি বড় সংকট তৈরি করেছে। সেই সাথে রান্না বান্না, খাবারের জায়গা, গ্যাসের চুলা না থাকা, সম্পদের ক্ষয়ক্ষতি, সেগুলোতে আছে। আমরা দু একজন ভুক্তভোগীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো এই এলাকায় চা বিক্রি করেন, আপনার এখন এই পানি আসলে কেন নামছেন এবং এখন প্রধান সংকট কি আপনাদের? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সর্বপ্রথম যমুনা টিভিকে ধন্যবাদ জানাই। আমাদের এই দইয়েরা মাদ্রাসা এটা এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হইতেছে, আর আমাদের পূর্বের ইতিহাসও কোনো আমরা দেখি নেই ১৪ গ্রামে এই ধরনের পানি। এই পানিগুলো কোথার থেকে আসলো বা কে, আমরা কিছুই জানি না। এখন সংকট তৈরি, দেখেন ৩ দিন ধরে বিদ্যুৎ নাই, এবং আমার ঘরের ভিতরে অলরেডি এখনও ৪ ফুটের উপরে পানি আছে। তা আমাদের যে যে পুরা দইয়েরা পশ্চিম পাড়া, এমন এই যে দেখেন মসজিদ, ওই মসজিদেও আমরা এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। একটা প্রাইমারি স্কুল আছে, এটা একটা মাদ্রাসার ভিতরে ৩০০। এখন আমাদের মনে করেন সাহায্য সহযোগিতার প্রয়োজন, কারণ আমরা গভর্নমেন্ট থেকে যে আমরা এখনও আমাদের এখানে কিছু আসা নাই। তবে আমাদের ভাই বেরাদার বা প্রবাসী যারা আছে ওনাদের মাধ্যমে আমরা যথেষ্ট সহযোগিতা পাইতেছি। তবে এটা আমাদের পর্যাপ্ত না, আমাদের আর একটু ভাবার দরকার। একটা জিনিস সোহার, যেটা স্পষ্ট, আমরা আশ্রয় কেন্দ্র দেখলাম, এখানে খাবারের সংকট যে খুব তীব্র তা কিন্তু না। বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্রে আছেন, কোনো রকম শুকনা খাবার বা বেঁচে থাকার জন্য যেটুকু জরুরি সেটুকু হয়তো হচ্ছে, কিন্তু ভুক্তভোগীরা, এমনকি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যে শিক্ষার্থীরা কাজ করছেন, তারা দুটো জিনিসের কথা বলছেন। একটা হচ্ছে জরুরি চিকিৎসা সামগ্রী, বিশেষ করে ওষুধ, কারণ বয়স্ক মানুষ যারা, তাদের নানা ধরনের আগে থেকে যে অসুখ বিসুখ ছিল সেই ওষুধগুলোও তো নষ্ট হয়ে গেছে, ফলে তাদের সেই ওষুধ দরকার। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই নতুন করে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, ছোট বাচ্চারা পেটের পীড়ে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য সেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সেই জিনিসগুলো দরকার। এবং তারপরে এই পানি যদি কমতেও শুরু করে, তারা যদি ঘরে ফেরা শুরু করে, তাহলে তার জন্য তাদের বাড়িঘর ইত্যাদিতে পুনর্বাসন করতে হবে। সেই অর্থ, এমনকি এই এলাকার বেশিরভাগ অনেক মানুষই প্রবাসে থাকেন, ফলে তাদের টাকা পয়সার খুব সংকট নাই, কিন্তু ঘরে যেটুকু টাকা ছিল সেটুকুও তারা নিয়ে বের হতে পারেনি। ফলে এই সংকট তারা কিভাবে কাটাবেন, ফসলের সংকট, গবাদি পশুর সংকট, খাবারের সংকট, সব ধরনের সংকট, এবং ১৬ থেকে ১৮ ঘন্টার ভিতরে এই যে অকস্মাৎ পানি আসা, সেটি আসলে কুমিল্লাবাসীর জন্য একটা বড় অভিশাপ হয়ে দেখা দিয়েছে এবারে। ফলে আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, এখন পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো ত্রাণ কিন্তু এলাকার মানুষজন পাননি। যেটুকু তারা পেয়েছেন তা এই এলাকার ভলেন্টিয়াররা, প্রবাসে থাকা মানুষজন, নানা রকম ফাউন্ডেশন অর্থাৎ বেসরকারি উদ্যোগ থেকে। ফলে সরকারি সহযোগিতা এবং একটা সমন্বিত পরিকল্পনা ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা যে দারুণভাবে কঠিন হবে তাদের জন্য, সে কথাটি তারা বারবার বলছেন। সোহার, মিশু জানাচ্ছিলেন সরকারি কোনো ত্রাণ কিন্তু কুমিল্লার ১৪ গ্রামে এখন পর্যন্ত পৌঁছায়নি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।